মজিদ জৈন ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ সুজন হোসেন, সহকারী প্রভাষক সমাজবিজ্ঞান, মজিদ জৈন ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। আজকে দ্বাদশ শ্রেণী সমাজবিজ্ঞান প্রথম পত্রে অষ্টম অধ্যায় নিয়ে কথা বলবো। দেখো, আমাদের অষ্টম অধ্যায় নাম হচ্ছে সামাজিক স্তর বিন্যাস ও অসমতা, অর্থাৎ সোশ্যাল স্ট্রাটিফিকেশন অ্যান্ড ইনইকুয়ালিটি। এই অষ্টম অধ্যায়ের উপর এর আগে আমরা একটি ক্লাস নিয়েছিলাম। সেই ক্লাসে আমরা সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন তথা সামাজিক স্তর বিন্যাসের যে প্রকারভেদগুলো রয়েছে বা সামাজিক স্তর বিন্যাসের যে ধরনগুলো রয়েছে সে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম, এবং আমরা আজকের ক্লাসে যেটা আলোচনা করব বলে প্রত্যাশা রেখেছিলাম সেটা হচ্ছে সামাজিক স্তর বিন্যাসের যে তথ্যগুলো রয়েছে, অর্থাৎ বিভিন্ন সমাজ বিজ্ঞানী সামাজিক স্তর বিন্যাস সম্পর্কিত যে থিওরিগুলো প্রয়োগ করেছেন বা প্রদান করেছেন সে বিষয়গুলি আজকে আমরা দেখব। তবে তোমাদের বলে রাখি, দেখো, সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন সম্পর্কে যতগুলা থিওরি আছে তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ এবং সবথেকে মানে গ্রহণযোগ্য বলি বা গুরুত্বপূর্ণ বলি এবং পরীক্ষাতে আসার মতো যে তত্ত্বটা সেটা হচ্ছে কিংসলে ডেভিস এবং উইলবার্ট মুরের যে 1945 সালে যে থিওরিটা দেয়, অর্থাৎ ফাংশনালিস্ট থিওরি বা সামাজিক স্তর বিন্যাসের ক্রিয়াবাদী তত্ত্ব। অর্থাৎ এই ক্রিয়াবাদী তত্ত্বটাই হচ্ছে সামাজিক স্তর বিন্যাসের সব থেকে গুরুত্বপূর্ণ তত্ত্ব, এবং এই তত্ত্বটাই সাধারণত স্তর বিন্যাস সম্পর্কিত কোনো তত্ত্বের কথা বললে এই তথ্যটাই আসে। এর আশেপাশে আরো কিছু তথ্য রয়েছে, যদিও এটা সামাজিক স্তর বিন্যাসের সাথে খুব বেশি প্রাসঙ্গিক হয়তো না, আবার পাশাপাশি এইরকম জোর দাবি রাখে না যতটা ক্রিয়াবাদী তথ্য স্ট্র্যাটিফিকেশনের জন্য গুরুত্বপূর্ণ তথ্য হিসেবে পরিলক্ষিত বা বিবেচিত হয়। তো যাই হোক, আজকে আমরা স্তর বিন্যাসের যে তত্ত্বগুলো বিভিন্ন সমাজ বিজ্ঞানী যে তত্ত্বগুলো দিয়েছেন সেই তত্ত্বগুলো নিয়ে কথা বলবো। দেখো, প্রথমে যে তত্ত্বগুলো রয়েছে সেটা হচ্ছে সামাজিক স্তর বিন্যাসের যে হচ্ছে কনফ্লিক্ট থিওরি বা দ্বান্দ্বিক দ্বন্দ্বমূলক তথ্য। এবং কনফ্লিক্ট থিওরি দেখো প্রবক্তা হচ্ছে কার্ল মার্কস। কনফ্লিক্ট থিওরি প্রথমে আমরা দেখবো হচ্ছে কনফ্লিক্ট থিওরি। কনফ্লিক্ট থিওরি বা দ্বন্দ্বমূলক তথ্য। সামাজিক স্তর বিন্যাস সম্পর্কিত যে কয়েকটি তথ্য রয়েছে এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে ফাংশনালিস্ট থিওরি বা ক্রিয়াবাদী তথ্য, এবং আরেকটা তথ্য হচ্ছে মোটামুটি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কনফ্লিক্ট থিওরি বা দ্বন্দ্বমূলক তথ্য। এবং কনফ্লিক্ট থিওরির প্রবক্তা হচ্ছে কার্ল মার্কস। কনফ্লিক্ট থিওরির প্রবক্তা হচ্ছে কার্ল মার্কস, এবং কার্ল মার্কসে কার্ল মার্কসের সকল আলোচনাই হচ্ছে মূলত কনফ্লিক্ট, অর্থাৎ সকল আলোচনায় দ্বান্দ্বিক বা ক্লাস রিলেটেড। ক্লাস রিলেটেড মানে এখানে দ্বন্দ্ব বিরাজমান, অর্থাৎ কার্ল মার্কসকে মূলত বলাই হয় যে দ্বন্দ্ববাদের জনক বা দ্বান্দ্বিক সমাজবিজ্ঞানী, এবং তার সমগ্র আলোচনায় হচ্ছে মূলত কনফ্লিকচুয়াল। এখন এই দ্বন্দ্বমূলক আলোচনাটা হচ্ছে বা স্তর বিন্যাস সম্পর্কিত কার্ল মার্কসের যে হচ্ছে কনফ্লিক্ট থিওরি, দ্বন্দ্বমূলক তথ্য। এই দ্বন্দ্বমূলক তথ্যটা কি? অর্থাৎ এই দ্বন্দ্বমূলক তথ্য উনি বলছে যে সমাজের মূল জিনিসটা হচ্ছে ইকোনমি। ইকোনমি এটা হচ্ছে সোশ্যাল সমাজের স্ট্রাকচার। এই ইকোনমিটাই হচ্ছে সমাজের স্ট্রাকচার। এবং দেখো, এই ইকোনমি নির্ভর করে সমাজ কেমন হবে। এই স্ট্রাকচার আবার দুই ধরনের, একটা হচ্ছে বেসিক স্ট্রাকচার, একটা হচ্ছে বেসিক স্ট্রাকচার আর আরেকটা হচ্ছে সুপার স্ট্রাকচার।
এই বেসিক স্ট্রাকচারটাকে উনি বলছেন ইকোনমি হচ্ছে বেসিক স্ট্রাকচার। ইকোনমি অর্থাৎ আমাদের যেমন বেসিক নিড বলতে আমরা যে জিনিসগুলো বলছি, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, অর্থাৎ যেটা ছাড়া মানুষের অস্তিত্ব টিকিয়ে রাখা অসম্ভব, সেই ধরনের উপাদানকে মূলত বলা হয় বেসিক নিড। ঠিক একইভাবে সমাজের বেসিক স্ট্রাকচারটাই হচ্ছে মূলত ইকোনমি। এই ইকোনমির উপর ভিত্তি করে সমাজ টিকে থাকে বা সমাজ এগিয়ে যায়। এটা হচ্ছে কার্ল মার্ক্সের দ্বন্দ্বমূলক তথ্যের যে মতবাদ। এবং সুপার স্ট্রাকচার অর্থাৎ ওই সমাজটা কতটুকু সুপার পজিশনে আছে, ওই সমাজটা কতটুকু মানে আপগ্রেডেড পজিশনে আছে, সেইটা ডিপেন্ড করে হচ্ছে সুপার স্ট্রাকচারের উপর। সুপার স্ট্রাকচার হচ্ছে আর্ট, কালচার, রিলিজিয়ন। আর্ট, কালচার, রিলিজিয়ন সব আদার্স যে বিষয়গুলো রয়েছে। তাহলে আমরা দেখতেছি কি যে কার্ল মার্ক্সের দ্বন্দ্বমূলক তথ্যের হচ্ছে প্রবক্তা হচ্ছে কার্ল মার্ক্স। কার্ল মার্ক্সের কনফ্লিক্ট থিওরির বেসিক পয়েন্ট হচ্ছে ইকোনমি বা ইকোনমি অর সোশ্যাল স্ট্রাকচার। অর্থাৎ সোশ্যাল স্ট্রাকচারটাই ডিপেন্ড করে হচ্ছে, দেখো উনি বলছে সোশ্যাল স্ট্রাকচারটাই হচ্ছে তৈরি হয় ইকোনমির উপর ভিত্তি করে যায়। কারণ ইকোনমি আর সোশ্যাল স্ট্রাকচার কিন্তু দুটো ক্যাটাগরিতে ভাগ, একটা হচ্ছে বেসিক স্ট্রাকচার, সুপার স্ট্রাকচার। বেসিক স্ট্রাকচারটা হচ্ছে ইকোনমি এবং সুপার স্ট্রাকচার হচ্ছে আর্ট, কালচার, রিলিজিয়ন। এই ইকোনমিকে বা বেসিক স্ট্রাকচারকে আবার উনি দেখিয়েছেন। আচ্ছা, আমি এটা একটু মুছে দেওয়া দরকার ছিল। দেখো বেসিক স্ট্রাকচারকে আবার উনি বলেছেন এটা হচ্ছে মুড অফ প্রোডাকশন। মুড অফ প্রোডাকশন অর্থাৎ এই ইকোনমিটা কোন অবস্থায় প্রোডিউস করবে বা কোন অবস্থায় হচ্ছে প্রোডাকশনের ফেজ তৈরি করবে, সেটাকে উনি বলছেন যে এই সুপার স্ট্রাকচারটা আবার যেহেতু ইকোনমি, সেহেতু ইকোনমির প্রোডাকশনটা কি হবে সেটাকে উনি বলছেন যে মুড অফ প্রোডাকশন। এই মুড অফ প্রোডাকশনকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ফোর্সেস অফ প্রোডাকশন, আর আরেকটা হচ্ছে রিলেশন অফ প্রোডাকশন। আমি যে ছকটা এখানে বোর্ডে লিখতেছি, এই ছকটা হয়তো তোমাদের বইতে হুবহু নেই, আর যদিও কিছু অংশ আছে সেটা হচ্ছে বাংলাতে দেওয়া আছে। এটা হচ্ছে বাংলা আর ইংলিশ, তোমরা একটু যদি একটু মিলায় নাও তাহলে এটা হচ্ছে মূলত কার্ল মার্ক্সের কনফ্লিক্ট থিওরির যে মূল আলোচনার বিষয়বস্তু, অথবা যে কার্ল মার্ক্স যেই বইতে যেই এই কনফ্লিক্ট থিওরিটা আলোচনা করছেন সেই বই থেকে কিন্তু আমি এই তথ্যটা দিচ্ছি, যার কারণে তথ্যগুলো হয়তো ইংলিশে লেখা হচ্ছে। তাহলে আমরা দেখো, আমরা বলতেছি সোশ্যাল স্ট্রাকচারটা উনি এইভাবে ব্যাখ্যা করেছেন। একটা হচ্ছে বেসিক স্ট্রাকচার, সুপার স্ট্রাকচার। বেসিক স্ট্রাকচার হচ্ছে ইকোনমি, সুপার স্ট্রাকচার হচ্ছে আর্ট, কালচার, রিলিজিয়ন। এবং এই সুপার বেসিক স্ট্রাকচারটাকে উনি বলছেন যে মুড অফ প্রোডাকশন, অর্থাৎ ওই সমাজের ইকোনমিটার প্রোডাকশন মুড কেমন, বা মুডের প্রোডাকশনের মুড কেমন, প্রোডাকশনের ধরন কেমন, সেটা আবার ডিপেন্ড করে হচ্ছে দুইটা বিষয়ের উপর। একটা হচ্ছে ফোর্সেস অফ প্রোডাকশন, একটা হচ্ছে রিলেশন অফ প্রোডাকশন। ফোর্সেস অফ প্রোডাকশন হচ্ছে উৎপাদনের সাথে সম্পৃক্ত কোন বিষয়, রিলেশন অফ প্রোডাকশন হচ্ছে উৎপাদনের সাথে সম্পৃক্ত বিষয়গুলো, আর ফোর্সেস অফ প্রোডাকশন হচ্ছে উৎপাদন প্রক্রিয়াকে কোন বিষয়গুলো হচ্ছে ফোর্স হিসেবে কাজ করে। এখানে দেখো ফোর্সেস অফ প্রোডাকশনের মধ্যে রয়েছে হচ্ছে ওয়েজ, লেবার এন্ড ক্যাপিটাল। ওয়েজ, লেবার এন্ড ক্যাপিটাল। যদিও ফোর্সেস অফ প্রোডাকশনকে আবার একটা ভাগে ভাগ করা হয়েছে, এটা হচ্ছে মিনস অফ প্রোডাকশন। ফোর্সেস অফ প্রোডাকশনকে আবার একটা ভাগে ভাগ করা হয়েছে, যেটাকে বলা হচ্ছে মিনস অফ প্রোডাকশন। মিনস অফ প্রোডাকশন অর্থাৎ উৎপাদনের উপাদান। মিনস অফ প্রোডাকশন হচ্ছে আবার তিন ধরনের। একটা হচ্ছে
ওয়েজ, লেবার এন্ড ক্যাপিটাল। আর রিলেশন অফ প্রোডাকশন হচ্ছে অর্থাৎ রিলেশন অফ লেবার, রিলেশন অফ মিনস অফ প্রোডাকশন, এই দুইটা হচ্ছে আবার রিলেশন অফ প্রোডাকশন। অর্থাৎ রিলেশন অফ প্রোডাকশনকে আবার দুই ভাগে ভাগ করা হয়। এটা আমি মুছে দিচ্ছি। একটা হচ্ছে রিলেশন অফ লেবার আর আরেকটা হচ্ছে রিলেশন অফ মিনস অফ প্রোডাকশন। এই হচ্ছে মূলত কার্ল মার্ক্সের যে কনফ্লিক্ট থিওরি, কনফ্লিক্ট থিওরির মূল ডিজাইন। অর্থাৎ কার্ল মার্ক্স সামাজিক স্তর বিন্যাস সম্পর্কিত যে কনফ্লিক্ট বা দ্বন্দ্বমূলক তথ্য দিয়েছেন, সেই দ্বন্দ্বমূলক তথ্যের মূল ডিজাইন হচ্ছে এটা। তাহলে আমরা এই ডিজাইনটাকে যদি আরেকবার একটু ব্যাখ্যা করি, তাহলে দেখো তোমরা একটু বোঝার চেষ্টা করো। উনি হচ্ছে, আচ্ছা আমি এই এটাকে মুছে দিচ্ছি। অর্থাৎ সোসাইটির স্ট্রাকচারটা তো উনি ব্যাখ্যা করছেন যে সোসাইটির স্ট্রাকচার হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে বেসিক স্ট্রাকচার, সুপার স্ট্রাকচার। বেসিক স্ট্রাকচারটা হচ্ছে ইকোনমি, সুপার স্ট্রাকচার অর্থাৎ বেসিক স্ট্রাকচার অর্থাৎ যেই বিষয়ের উপর ভিত্তি করে সমাজ টিকে থাকে বা পরিচালিত হয়। সুপার স্ট্রাকচার হচ্ছে টিকে থাকা সমাজ কতটুকু আধুনিক, কতটুকু গতিশীল, কতটুকু উন্নত, সেটা হচ্ছে সুপার স্ট্রাকচার। অর্থাৎ সুপার স্ট্রাকচারের উপাদান হচ্ছে আর্ট, কালচার, রিলিজিয়ন। এই বেসিক স্ট্রাকচারের উপাদান যেহেতু ইকোনমি, সেহেতু এই ইকোনমির প্রোডাকশনটা কেমন অথবা মোড অফ প্রোডাকশন কেমন বা উৎপাদনের ধরন কেমন, এটা হচ্ছে দেখো মোড অফ প্রোডাকশনের কে উনি দুই ভাগ করেছেন। একটা হচ্ছে ফোর্সেস অফ প্রোডাকশন আর রিলেশন অফ প্রোডাকশন। ফোর্সেস অফ প্রোডাকশন হচ্ছে উৎপাদন প্রক্রিয়াকে ত্বরান্বিত করে কোন বিষয়গুলোকে। এই ফোর্সেস অফ প্রোডাকশনকে আবার একটা ভাগে ভাগ করা হয়, বা ফোর্সেস অফ প্রোডাকশনকে আবার যেভাবে দেখানো যায় হচ্ছে মিনস অফ প্রোডাকশন। মিনস অফ প্রোডাকশন হচ্ছে আবার তিন ধরনের, বা মিনস অফ প্রোডাকশনের যে উপাদানগুলো রয়েছে অর্থাৎ ওয়েজ, লেবার এন্ড ক্যাপিটাল, এর মাধ্যমে মূলত প্রোডাকশন প্রক্রিয়া সম্পূর্ণ হয়। এর সাথে যেটা রয়েছে রিলেশন অফ প্রোডাকশন, রিলেশন অফ প্রোডাকশনের সাথে যে দুটো জিনিস সম্পৃক্ত, সেটা হচ্ছে রিলেশন অফ লেবার অর্থাৎ উৎপাদন প্রক্রিয়ার যে ব্যক্তি বর্গ রয়েছে তাদের সাথে উৎপাদনের সম্পর্ক কেমন, এবং রিলেশন অফ মিনস অফ প্রোডাকশন অর্থাৎ এই যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলোর সাথে একটার সাথে আরেকটা রিলেশন বা সম্পর্ক বা আন্তঃ সম্পর্ক কেমন, সেই বিষয়গুলো। এবং এইটাই হচ্ছে মূলত কার্ল মার্ক্সের যে হচ্ছে দ্বন্দ্বমূলক তথ্য, এই তথ্যের হচ্ছে মূল ডিজাইন। এখন কথা হচ্ছে এই দ্বন্দ্বটা কিভাবে তৈরি হচ্ছে। এই দ্বন্দ্বটা তৈরি হচ্ছে, দেখো উনি বলছে এই যে এইভাবে সমাজে কোনো বিষয় তৈরি হয় বা কোনো বস্তু হচ্ছে উৎপাদন হয়। অর্থাৎ উৎপাদন প্রক্রিয়া এই বিষয়গুলা বা এই ধাপগুলা অতিক্রম করার মাধ্যমে কোনো উৎপাদন, আমি যদি বলি এই যে আমি যে মার্কার দিয়ে লিখতেছি, এই মার্কারটাও এই ডিজাইনের মধ্যেই উৎপাদিত হয়েছে, বা আমি যে বোর্ডে লিখতেছি এই বোর্ডটাও এই ডিজাইনের মধ্যেই উৎপাদিত হয়েছে। বলা হচ্ছে এই যে উৎপাদিত বিষয়বস্তু দ্বারা কিভাবে সমাজে কনফ্লিক্ট তৈরি হচ্ছে বা কিভাবে স্ট্র্যাটিফিকেশন তৈরি হচ্ছে। কারণ আমরা জানি যে উৎপাদিত বিষয়বস্তু বর্তমান সমাজ হচ্ছে, বলা হচ্ছে দেখো পুঁজিবাদী সমাজ ব্যবস্থা। ডিজাইনটা আমি মুছে দিচ্ছি। বর্তমান সমাজ হচ্ছে দেখো পুঁজিবাদী সমাজ ব্যবস্থা। এই পুঁজিবাদী সমাজ ব্যবস্থার মূল ভিত্তি হচ্ছে মুনাফা। অর্থাৎ মুনাফা, পুঁজিবাদী সমাজ ব্যবস্থা টিকেই থাকে হচ্ছে মুনাফার উপর। অর্থাৎ কে কত মুনাফা অর্জন করতে পারে বা কার মুনাফা কত বেশি, এবং এই মুনাফা অর্জন করতে গিয়ে এর সাথে সম্পৃক্ত থাকে হচ্ছে মালিক, উৎপাদনের মালিক এবং শ্রমিক। অর্থাৎ মালিক সবসময় চিন্তায় থাকে যে যে প্রোডাক্টটা উৎপাদন হলো বা শ্রমিক যেটা উৎপাদন করলো, ওই উৎপাদন করতে গিয়ে শ্রমিকের যে পরিমাণ ব্যয় হয়েছে বা উৎপাদন প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত যে সকল ব্যয় হয়েছে, সেই ব্যয়গুলোকে রিকভার দিয়ে যেন অধিক পরিমাণ মুনাফা অর্জন করা যায়, এবং এই মুনাফার মালিক হয় হচ্ছে এই পুঁজিবাদী বা যিনি হচ্ছে প্রতিষ্ঠানের মালিক। অর্থাৎ এই মুনাফার উত্তরাধিকারী হয় হচ্ছে মালিক।
এবং বলা হয় শ্রমিকের টার্গেট থাকে যে আমি এই কতখানি মুনাফা মালিক থেকে নিব, আর মালিকের টার্গেট থাকে আমি মুনাফা কত বেশি অর্জন করার জন্য শ্রমিককে কম পারিশ্রমিক দিব। এই যার কারণে তাদের মধ্যে একটি দ্বন্দ্বমূলক সম্পর্ক তৈরি হয়। বিষয়টা একটু লক্ষ্য করো, অর্থাৎ আমি বলতেছি যে মালিকের টার্গেটে থাকে এরকম যে ওই উৎপাদন প্রক্রিয়ার সাথে যে সকল ব্যক্তিবর্গ জড়িত আছে তারা যা উৎপাদন করতেছে তার থেকে সীমিত পরিমাণ অর্থ বা সীমিত পরিমাণ অংশ শ্রমিককে দিয়ে তার অতিরিক্ত বা উদ্বৃত্ত অংশটার মালিক হয় হচ্ছে এই পুঁজিপতি বা যিনি প্রতিষ্ঠানের মালিক, এবং এই মুনাফা হচ্ছে উনিই ভোগ করেন। আর শ্রমিক চিন্তা করে যে আমি উৎপাদন করে দিচ্ছি এবং সেই মুনাফা হচ্ছে ব্যবহার করতেছে মালিক এবং আমাকে দিচ্ছে তার ক্ষুদ্রতম একটি অংশ, যার কারণে এই মালিকের সাথে শ্রমিকের একটি দ্বন্দ্বমূলক সম্পর্ক তৈরি হয় এবং এইভাবেই মূলত সমাজে স্ট্র্যাটিফিকেশন বিরাজমান হয়। অর্থাৎ একটা হচ্ছে মালিক, একটা হচ্ছে শ্রমিক। এই যে আমরা এখানে দেখতেছি দুইটা উৎপাদনের উপর ভিত্তি করে এই যে দুইটা ক্যাটাগরি, একটা হচ্ছে মালিক শ্রেণী আর একটা হচ্ছে শ্রমিক শ্রেণী। এই মালিক শ্রেণীর সাথে শ্রমিক শ্রেণীর একটা সবসময় মানসিক একটা দ্বন্দ্ব থাকে। এই দ্বন্দ্বের উপর ভিত্তি করে যে তত্ত্বটা দিয়েছেন সেটাকে বলা হচ্ছে কনফ্লিক্ট থিওরি বা দ্বন্দ্বমূলক তত্ত্ব। অর্থাৎ দ্বন্দ্বমূলক তত্ত্ব অর্থাৎ এই যে প্রোডাকশনটা করতেছে, এই প্রোডাকশনের যে সারপ্লাস ভ্যালু, বা আমি যদি বলি এই সারপ্লাস ভ্যালু, সারপ্লাস ভ্যালু অর্থাৎ উদ্বৃত্ত যে অংশটা, এই সারপ্লাস ভ্যালুর মালিক হচ্ছে এই পুঁজিপতি, কিন্তু পাওয়ার কথা ছিল এই উদ্বৃত্ত অংশের অংশটা পাওয়ার কথা ছিল শ্রমিকদের, অর্থাৎ যারা উৎপাদন করলো, কিন্তু তারা পাচ্ছে না, না পেয়ে এটা ভোগ করতেছে কে? মালিক। ফলে কি হচ্ছে? শ্রমিক তার উৎপাদিত পণ্য থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, অর্থাৎ সে যা উৎপাদন করতেছে তার প্রাপ্য জিনিসও সে কিন্তু পাচ্ছে না। এই না পাওয়াটাকে কার্ল মার্কস বলেছেন এলিয়েনেশন, এলিয়েনেশন বা বিচ্ছিন্নতা। নিশ্চয় লক্ষ্য করো, অর্থাৎ এই যে প্রক্রিয়ায় যে প্রোডাকশনটা তৈরি হলো বা যে বস্তুটা প্রডিউস হলো, সেই বস্তু দেখো সেই বস্তু হচ্ছে বিক্রি করে বা সেই বস্তুর থেকে সারপ্লাস ভ্যালু অর্জন করে বা মুনাফা অর্জন করে এটা লাভের অংশটা ভোগ করতেছে হচ্ছে মালিক, কিন্তু শ্রমিক চিন্তা করতেছে যে এটা তো আমি উৎপাদন করছি, সুতরাং এটা আমার একটা লাভের একটা অংশ আসা দরকার ছিল, কিন্তু সেটা ভোগ করতেছে টোটালি মালিক। কারণ পুঁজিপতি সমাজ ব্যবস্থায় এই মুনাফার হচ্ছে অংশীদার হচ্ছে মালিক, যার কারণে শ্রমিক হচ্ছে তার প্রাপ্য বিষয় থেকে বঞ্চিত হচ্ছে বা বিচ্ছিন্ন হচ্ছে, বা তার প্রাপ্ত বিষয় সে কিন্তু পাচ্ছে না। এই না পাওয়াটাকে বলা হচ্ছে এলিয়েনেশন বা বিচ্ছিন্নতা বোধ। আর এই যে তার যে উৎপাদিত পণ্য বিক্রি করে ওদের যে মুনাফা অর্জন করলো, সেই মুনাফাটাকে বলা হচ্ছে সারপ্লাস ভ্যালু। অর্থাৎ এই সারপ্লাস ভ্যালু ভোগ করা হচ্ছে ক্যাপিটালিস্ট বা পুঁজিপতি, অর্থাৎ পুঁজিপতি বা মালিক। এই পুঁজিপতি হচ্ছে এই সারপ্লাস ভ্যালুটা ভোগ করে, এবং এই ভোগ করার ফলে শ্রমিক এবং পুঁজিপতি বা মালিকের মধ্যে এক ধরনের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব হয়। এই দ্বন্দ্বের ফলে মূলত সমাজে এর স্ট্র্যাটিফিকেশন বা স্তরবিন্যাস বিদ্যমান থাকে বা স্ট্র্যাটিফিকেশন হচ্ছে মূলত পরিলক্ষিত হয়, এবং এই টোটাল প্রক্রিয়াকে কার্ল মার্কস বলেছেন এটা হচ্ছে একটা কনফ্লিক্ট থিওরি। তো এই হচ্ছে মূলত তোমাদের কনফ্লিক্ট থিওরি। দেখো আসলে যদিও আমি আজকে আলোচনা করতে চেয়েছিলাম কি বলে স্ট্র্যাটিফিকেশনের যে হচ্ছে ফাংশনালিস্ট তথা হচ্ছে ক্রিয়াবাদী তত্ত্ব, এবং সবথেকে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এটা সামাজিক স্তর বিন্যাস সম্পর্কিত, কিন্তু কার্ল মার্কসের তত্ত্বটা হয়তো গুরুত্বহীন নয়, এটাও অনেক সময় পরীক্ষাতে এসে থাকে। আর তোমাদের বইতে তথ্যটা একটু ছোট আকারে দেওয়া আছে, আমি তথ্যটা চেষ্টা করেছি একটু টোটাল, অর্থাৎ কার্ল মার্কস যে তথ্যটা উনি ওনার বইতে ঠিক যেভাবে দিয়েছেন আমি যে নিজে যেভাবে পড়েছিলাম সেইভাবে তথ্যটা দেখানোর চেষ্টা করেছি। তোমরা চাইলে, যেহেতু তোমাদের বইতে একটু সংক্ষিপ্ত দেওয়া আছে, আমি একটু ডিটেইলস এখানে আলোচনা করলাম, তোমরা চাইলে তথ্যটাকে তোমাদের মতো করে নিতে পারো, বাট আমার মনে হয় যে কার্ল মার্কসের তত্ত্ব সম্পর্কে যেই ব্যাখ্যা দিয়েছেন তোমার উচিত হবে না কার্ল মার্কসের উপরে গিয়ে তার তত্ত্বটাকে কাটাই করা বা সংক্ষিপ্ত করা।
চেষ্টা করবো এইভাবে তথ্যটা দেওয়ার, কারণ এই তথ্যটা তোমার এই বইতে এইভাবে দেওয়া আছে, আর এক বইতে হয়তো আরেকভাবে দেওয়া আছে। অর্থাৎ কালমার্সের মূল তথ্যটা হচ্ছে এটা, আমি যে ডিজাইনটা দিলাম এই ডিজাইন, কারণ আমি নিজে কালমার্সের লেখা যে তথ্যটা, অর্থাৎ কালমার্সের বই, তার বইতে যে তথ্যটা ঠিক যেভাবে উপস্থাপন করেছিল আমি সেভাবে নিজেও করেছি এবং তোমাদের সামনে সেভাবে উপস্থাপন করলাম। আমি ক্লাসে এর আগে তোমাদের অনেকবার বলেছি যে একটা টপিক হয়তো অনেক বইতে অনেকভাবে লেখা আছে, বাট ওই বিষয়টা বা ওই টপিকটা যেহেতু আমি এই সাবজেক্টে পড়াই বা এই সাবজেক্টে আমি নিজেও পড়ে এসেছি, অর্থাৎ এই জিনিসটা তার বইতে উনি ঠিক যেভাবে দিয়েছেন আমি যদি সেইভাবেই দিই তাহলে আমার মনে হয় সেটাই হচ্ছে সব থেকে বেটার হবে, আর যেন তোমরা মূল জিনিসটা তোমাদের সামনে উত্থাপিত হয়। তো আজকের আলোচনা আমি আর বাড়াচ্ছি না, যদিও আমাদের ফাংশনালিস্ট থিওরি আলোচনা করার কথা ছিল, আমরা পরবর্তী ক্লাসে সামাজিক স্তরবিন্যাস সম্পর্কিত যে ক্রিয়াবাদী তথ্য রয়েছে সেই তথ্যটা নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসের এই তথ্যটা তোমরা ডিজাইনটা একটু একটু লিখে খাতাতে লিখে একটা ডিজাইন আকারে আঁকার চেষ্টা করবা, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। আমি বলতে চাচ্ছি তোমরা ডিজাইনটাকে হয়তো ক্লাস দেখে বুঝতে যদি না পারো তাহলে যেটা করবা যে পজ করে, অর্থাৎ ভিডিওটাকে পজ করে তোমরা আগে ইয়েটা ডিজাইন বা স্ট্রাকচারটা আগে হচ্ছে খাতাতে একটু লেখার চেষ্টা করবা, লেখার চেষ্টা করে পরে হচ্ছে তোমরা জিনিসটাকে আরেকটু সুন্দরভাবে গোছালোভাবে বুঝবা। তো তোমাদের সবার জন্য শুভকামনা, ভালো থাকো সবাই।